প্রতিটি মধ্যবিত্তের জীবনে প্রধান তিনটি স্বপ্ন থাকে। এক নাম্বার স্বপ্নটি হলো একটি বাড়ি কেনা, দুই নাম্বার স্বপ্নটি হলো একটি গাড়ি কেনা এবং তিন নাম্বার স্বপ্নটি হলো বিয়ে করা। এর মধ্যে একটা গাড়ি কেনার জন্য মধ্যবিত্ত তাদের সমগ্র জীবনকে বাজিতে লাগিয়ে দিতে বিন্দু মাত্র চিন্তা ভাবনা করে না। তাদের সম্পূর্ণ ফিনান্সিয়াল লাইফকে ঝুঁকির মধ্যে ফেলতে, মারাত্মক হুমকির মধ্যে ফেলতে অগ্রপশ্চাৎ কোনো প্রকার বিবেচনা তারা করে না। দেখুন, গাড়ি কিনে দীর্ঘমেয়াদী লোনের জালে জড়িয়ে গিয়েছে, গাড়ি কিনে গরিব হয়ে গিয়েছে, এটি আমি একেবারে আমার নিজের চোখে সরাসরি বহুবার দেখেছি। আপনি যদি গাড়ির সেকেন্ড হ্যান্ড মার্কেটে খোঁজ খবর নেন তাহলে দেখতে পাবেন যে 3 মাস পুরনো, 6 মাস পুরনো, 1 বছর পুরনো গাড়ি অ্যাভেলেবল কিনতে পাওয়া যাচ্ছে। কথা হলো, এই গাড়িগুলো কোথা থেকে আসছে? এই গাড়িগুলো মূলত আসছে, এই যে অধিকাংশ মধ্যবিত্ত গাড়ির জন্য পাগল হয়ে যায়, তারা কোনো প্রকার হিসাব নিকেশ না করে, অগ্রপশ্চাৎ বিবেচনা না করে, তাদের ফিনান্সিয়াল কন্ডিশনের মেজার না করে তারা এই যে গাড়ি কেনে। গাড়ি কেনার পরবর্তীতে দেখা যায় 3 মাস, 6 মাস এবং 1 বছরের মধ্যে তারা বাধ্য হয়ে সেই প্রায় নতুন গাড়িগুলোকে অল্প দামে তারা বিক্রি করতে বাধ্য হয় এবং সেগুলোই সেকেন্ড হ্যান্ড মার্কেটে পাওয়া যায়। আজকের ভিডিওতে আমি আপনার গাড়ি কেনার 8টি নিয়ম বা চেক লিস্ট নিয়ে আলোচনা করব। যে 8টি নিয়ম বা চেক লিস্ট যদি আপনি পালন করে গাড়ি কেনেন জীবনে, তাহলে কার আপনার জন্য হাহাকার না হয়ে বরং আনন্দের বিষয় হবে। গাড়ি কিনে আপনাকে দীর্ঘমেয়াদী লোনের জালে জড়িয়ে যেতে হবে না, গাড়ি কিনে আপনাকে গরিবও হতে হবে না। তাহলে চলুন আমরা একটু দেখে নিই সেই 8টি নিয়ম বা চেক লিস্ট কী কী। দেখুন, গাড়ি কেনার 1 নাম্বার নিয়ম বা চেক লিস্টটি হলো, গাড়িটি আপনার নিড বা প্রয়োজন কিনা সেটি কেনার আগে অবশ্যই আপনাকে নির্ধারণ করতে হবে। দুঃখের বিষয় কি জানেন, আমাদের মধ্যে অধিকাংশ মধ্যবিত্ত যারা গাড়ি কেনে, তারা গাড়ি কেনার প্রধান কারণগুলো হলো স্ট্যাটাস, শো অফ এবং অন্যের দেখাদেখি। যেমন তার কোনো আত্মীয়র গাড়ি রয়েছে বা গাড়ি কিনেছে, এখন তারও মনে হলো যে আমাকেও ও সমান হতে হলে আমাকেও একটি গাড়ি কিনতে হবে, না হলে আমার স্ট্যাটাস থাকবে না। কিংবা আপনি অফিসে গিয়ে আপনার বাইকটিকে যেখানে পার্ক করেন তার পাশেই আপনার কলিগের ঝকঝকে তকতকে প্রাইভেট কার রাখা, সেটি দেখে আপনার মধ্যে অমনি জ্বলুনি শুরু হলো, আপনারও মনে হলো আমারও একটি গাড়ি কিনতে হবে, না হলে সমাজে আমার মর্যাদা থাকবে না। এই যে স্ট্যাটাস, এই যে শো অফ বৃদ্ধির জন্য, এই যে অন্যের দেখা দেখি গাড়ি কেনার কারণে আপনি আপনার অর্থনৈতিক কন্ডিশন বিবেচনা না করে আপনি এই শো অফ করার জন্য গাড়িটি কিনে ফেলছেন। পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি মারাত্মক ক্রাইসিসে পড়ছেন, বাধ্য হয়ে আপনাকে গাড়ি বিক্রি করে দিতে হচ্ছে। তাহলে কি করতে হবে? আপনি যদি গাড়ি কিনতে চান তাহলে আগে নির্ধারণ করতে হবে যে গাড়িটি আপনার নিড বা প্রয়োজন কিনা। আপনি কিভাবে আপনার নিড বা প্রয়োজন কিনা এটা বুঝবেন? 1 নাম্বার বোঝার পদ্ধতি হলো যে আপনাকে প্রচুর যাতায়াত করতে হয়, আপনার পরিবারকে নিয়ে প্রচুর আপনাকে যাতায়াত করতে হয়। এই যাতায়াতে আপনার অনেক পরিমাণ টাকা খরচ হয়ে যাচ্ছে এবং আপনার অনেক সময় নষ্ট হচ্ছে, যে সময়টি আপনি অন্য প্রোডাক্টিভ কাজে যদি ইউজ করেন তাহলে আপনার ইনকাম আরও বেশি বৃদ্ধি পাবে। সিচুয়েশন যদি এমন হয় তাহলে মনে করবেন যে গাড়িটি আপনার প্রয়োজন। সেটা না করে আপনি একটু ঘুরতে যাবেন, ঘুরে বেড়াবেন, মানুষকে দেখাবেন, এটা আপনার প্রয়োজন নয়। 2 নাম্বারে যেভাবে আপনি বুঝবেন যে গাড়িটি আপনার প্রয়োজন সেটি হলো যে একটি গাড়ি কেনার পর আপনার সম্পদ, আপনার সঞ্চয়, আপনার বিনিয়োগ, আপনার ফ্যামিলি লাইফ, আপনার পার্সোনাল লাইফের উপর কোনো প্রকার চাপ তৈরি হবে না। অর্থাৎ কোনো ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হবে না। একটি গাড়ি কেনার পরও আপনার হাতে পর্যাপ্ত ইনকাম, পর্যাপ্ত সম্পদ, পর্যাপ্ত আপনার বিনিয়োগ এগুলো থাকবে, আপনার জীবনে তেমন কোনো প্রভাব পড়বে না। এটি হলো নিড আপনার। এই রকম পরিস্থিতি যদি আপনার থেকে থাকে যে একটা গাড়ি আমি 15 লাখ, 20 লাখ, 22 লাখ টাকায় কিনলাম, আমার উপর তেমন কোনো নেতিবাচক চাপ তৈরি হবে না, এটা অনেকটাই আমার কাছে স্বাভাবিক মনে হবে, কারণ আমার পর্যাপ্ত সম্পদ রয়েছে। তাহলে আপনি মনে করবেন যে গাড়ি আপনার প্রয়োজন, আপনি গাড়ি কিনতে পারেন। এই 2টি বিষয় যদি আপনি দেখেন তাহলে সেই গাড়িটি আপনার প্রয়োজন, আপনি গাড়ি কিনতে পারেন। আর এই বিষয়গুলোই বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। আপনি আপনার অল্প ইনকামকে কিভাবে ম্যানেজমেন্ট করে এবং ইউটিলাইজ করে ধনী হয়ে উঠবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং গাইডলাইন প্রদান করা হয়েছে আমার এই বইটিতে। আমার পরামর্শ হলো আপনি 2 কাপ কফি স্কিপ করে বইটি পড়ে দেখতে পারেন, কারণ এই বইটির
আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশ হবেন না। এটি একটি ইবুক এবং পিডিএফ আকারে। বইটির দাম রাখা হয়েছে মাত্র 199 টাকা। যারা বইটি কিনতে আগ্রহী তারা দয়া করে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। গাড়ি কেনার 2 নাম্বার রুল বা চেকলিস্টটি হলো 20% ডাউন পেমেন্ট। দেখুন, আমাদের মধ্যবিত্ত এবং অধিকাংশ মধ্যবিত্তই কিন্তু নগদে আমরা গাড়ি কিনতে পারি না। আমরা বেশিরভাগ মানুষই আমরা কিস্তিতে বা ইএমআইতে গাড়ি কিনি। সেক্ষেত্রে আপনাকে অনেক সময় অফার করা হবে যে আপনার 1 টাকাও দেবার প্রয়োজন নেই, সম্পূর্ণ টাকা আমরা লোন বা ইএমআই করিয়ে নেব, আপনি ইনস্টলমেন্টে টাকাগুলো পেমেন্ট করবেন। আর এটা শুনে আমরা আহ্লাদে গদ হয়ে যাই। আর এখানে সবচেয়ে বড় ফাঁদটি পাতা আছে। আপনি ভাবলেন, বাহ কি চমৎকার, আমাকে 1 টাকাও দিতে হচ্ছে না, এখন আমি গাড়িটি নিয়ে যাচ্ছি, পরে আমি টাকা দেব। এই ফাঁদে যদি আপনি জড়ান তাহলে আপনি একটি দীর্ঘ মেয়াদি ইএমআইয়ের জালে বা ইন্টারেস্টের জালে ফেসে যাবেন। তার ফলে কি হবে জানেন? আপনার গাড়ির মূল্য যদি হয় 15 লাখ টাকা, আপনাকে পে করতে হবে 23,24,00,000 টাকা। অর্থাৎ গাড়ির প্রকৃত মূল্যের চেয়েও আপনাকে অনেক বেশি টাকা পে করতে হবে। আর এটাই ব্যাংকওয়ালারা বা এটাই গাড়ি যারা বিক্রি করে তারা এটা চায় যে এতে তাদের লাভ বেশি, যে আপনি এই ফাঁদে জড়িয়ে পড়েন। মনের ভুলেও এই ফাঁদে জড়াবেন না। গাড়ি কেনার সময় আগে আপনার হাতে অর্থাৎ 20% টাকা ডাউন পেমেন্ট দেবার মতো, অর্থাৎ গাড়ির দাম যদি হয় 20 লাখ টাকা, 4 লাখ টাকা ডাউন পেমেন্ট দেবার মতো অন্তত আপনার হাতে থাকতে হবে, না হলে আপনি গাড়ি কিনতে পারবেন না। আবার আপনি মনে করলেন যে আমি কারো আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে এনে এই টাকাটি দিলাম, তাতেও হবে না। বা আমি আমার শ্বশুর বাড়ি থেকে এনে আমি এই টাকাটি ডাউন পেমেন্ট হিসেবে দিলাম, তাতেও হবে না। কারণ তাতে কি হবে জানেন? এই টাকাটি তো আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে, আপনি যার কাছ থেকে আনেন না কেন। তাতে আপনি 2 ধরনের চাপে পড়বেন। প্রধানত আপনাকে ইএমআই দিয়ে যেতে হবে গাড়ির জন্য, দ্বিতীয়ত আপনাকে ওই ধার শোধ করতে হবে। তাতে আপনার উপর চাপ দ্বিগুণ হয়ে যাবে, যার ফলে এই চাপের ফলে আপনাকে একসময় বাধ্য হয়ে ওই প্রায় নতুন গাড়িটি বিক্রি করে দিতে হবে। সুতরাং গাড়ি কেনার 2 নাম্বার নিয়ম বা চেকলিস্টটি হলো আপনার হাতে অবশ্যই নগদে ক্যাশ 20% ডাউন পেমেন্ট দেবার মতো টাকা থাকতে হবে, তাহলে আপনি গাড়ি কিনতে পারবেন। গাড়ি কেনার 3 নাম্বার নিয়ম বা চেকলিস্টটি হলো 50% অফ ইয়োর অ্যানুয়াল ইনকাম। অর্থাৎ গাড়ির দাম কোনো মতেই আপনার টোটাল বাৎসরিক যে ইনকাম রয়েছে তার অর্ধেকের বেশি হবে না। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন গাড়ির আপনার সারা বছরের ইনকাম যদি হয় 20 লাখ টাকা, তাহলে আপনি যে গাড়িটি কিনবেন তার দাম হবে সর্বোচ্চ 10 লাখ টাকা, এর বেশি 1 টাকাও হতে পারবে না। এখন আপনি হয়তো বলবেন যে আমি 10 লাখ টাকায় কোন গাড়ি পাবো? বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে। ভারতে আপনি 10 লাখ টাকায় মোটামুটি রিকন্ডিশন বা নিউ গাড়ি পেতে পারেন, কিন্তু বাংলাদেশে 10 লাখ টাকায় তেমন ভালো কোনো গাড়ি পাওয়া যায় না। আমার কথা হলো, যদি আপনি না পান তাহলে আপনি গাড়ি কিনবেন না। কারণ এর উপর গিয়ে যদি আপনি গাড়ি কিনেন তাহলে ওই যে বললাম যে গাড়ি কিনে আপনি লোনের জালে জড়িয়ে যাবেন, গাড়ি কিনে আপনি গরিব হয়ে যাবেন, কার আপনার জন্য হাহাকার হয়ে যাবে। সুতরাং গাড়ি কেনার 3 নাম্বার প্রিন্সিপালটি হলো আপনার অ্যানুয়াল ইনকামের 50%-এর বেশি গাড়ির মূল্য কোনোভাবেই হবে না। যতদিন পর্যন্ত আপনি এই ক্রাইটেরিয়ায় পৌঁছাতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি গাড়ি কেনার জন্য ফিট না, গাড়ি কেনার জন্য যোগ্য না। গাড়ি কেনার 4 নাম্বার নিয়মটি হলো এক্সিস্টিং ইএমআই। অর্থাৎ আপনার যদি গাড়ি কেনার আগে কোনো ধরনের লোন থেকে থাকে, সেই লোনের আপনার যে ইএমআই হবে প্রতি মাসে তা কোনো ক্রমেই আপনার ইনকামের 30%-এর উপর হতে পারবে না। যদি 30%-এর উপর ইএমআই হয়ে যায় এমন লোন আপনার আগেই নেওয়া থাকে, তাহলে আপনি এই মুহূর্তে গাড়ি কিনতে পারবেন না। আগে আপনার লোনগুলো শোধ করুন, তারপরে গাড়ি কেনার কথা চিন্তা করবেন। আর যদি আপনার লোন না থেকে থাকে বা অল্প কিছু লোন থাকে, তাহলে আপনার গাড়ির যে ইএমআইটি হবে, প্রতি মাসে যে কিস্তিটি হবে, সেটি কোনো ক্রমেই আপনার মান্থলি ইনকামের 30%-এর উপর যাবে না। কারণ 30%-এর উপর যদি যায় তাহলে বাদবাকি 70% টাকা দিয়ে আপনার জীবন পরিচালনা করা অনেকটাই কষ্টকর হয়ে যাবে। তখন এমনও হতে পারে বাধ্য হয়ে অর্থনৈতিক চাপে আপনাকে ওই প্রায় নতুন গাড়িটি বিক্রি করে দিতে হবে। সুতরাং এটা মনে রাখবেন, 30% ইএমআই রুল। গাড়ি কেনার 5 নাম্বার নিয়ম বা চেক
চেকলিস্টটি হলো এমার্জেন্সি ফান্ড। অর্থাৎ আপনার গাড়ি কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনার জরুরি তহবিল বা এমার্জেন্সি ফান্ড রয়েছে কিনা। অর্থাৎ আপনার সংসার চালাতে প্রতি মাসে যে খরচ হয় তার 6 মাস বা 1 বছরের সমান টাকা আপনার কোনো জরুরি ফান্ডে সরানো আছে কিনা বা আলাদা করে রাখা আছে কিনা। এটি না থাকলে আপনি গাড়ি কিনতে পারবেন না। কেন পারবেন না? কারণ গাড়ি কেনার পর যদি আপনি শূন্য হাত হয়ে যান, আপনার যদি কোনো জমানোর টাকা না থাকে, তাহলে যে কোনো মুহূর্তে বড় ধরনের একটা বিপদ আপদ, আপনার চাকরি চলে যেতে পারে, আপনার পরিবারের বা আপনি নিজে অসুস্থ হতে পারেন। এই ধরনের যদি পরিস্থিতি তৈরি হয়, একে তো আপনি লোন নিয়ে ফেলেছেন, তাহলে আপনাকে বাধ্য হয়ে গাড়িটি বিক্রি করে দিতে হবে। সুতরাং গাড়ি যদি আনন্দময় রাখতে চান গাড়ি কেনার বিষয়টিকে, তাহলে অবশ্যই একটি এমার্জেন্সি ফান্ড আগে তৈরি করে তারপরে গাড়ি কেনার সিদ্ধান্ত নিতে হবে। এমার্জেন্সি ফান্ড না থাকলে আপনি গাড়ি কিনতে পারবেন না। গাড়ি কেনার 6 নাম্বার নিয়মটি হলো টোটাল কস্ট অফ ওনারশিপ। দেখুন, আমরা অনেকেই কি মনে করি জানেন, এই যে 4 লাখ টাকা আমি ডাউন পেমেন্ট দেবো, তারপর তো ইনস্টলমেন্টে দেবো, গাড়ির আর তেমন কোনো খরচ কি। দেখুন, গাড়ির শোরুম প্রাইসের বাইরেও আপনার অনেক পরিমাণ টাকা খরচ রয়েছে। যেমন গাড়িটি তো আপনার পানিতে চলবে না, গাড়িটি আপনার ফুয়েল কিনতে হবে, গাড়িটি আপনি যে কোনো জায়গায় আপনাকে গ্যারেজ করে রাখতে হবে রাত্রিবেলা, বা আপনি যখন ব্যবহার করবেন, এই জন্য আপনাকে গ্যারেজে ভাড়া দিতে হবে। আবার আপনি যদি নিজে চালাতে না পারেন, আপনাকে একজন ড্রাইভার রাখতে হবে। গাড়ির সার্ভিসিং রয়েছে, গাড়ির ইঞ্জিন অয়েল রয়েছে, গাড়ির রিপেয়ার রয়েছে। প্রচুর পরিমাণে টাকা প্রতিনিয়ত একটা গাড়ি আপনাকে খরচ করাতে থাকবে। এই বিষয়টি অবশ্যই গাড়ি কেনার যে সময় আপনাকে মাথায় রাখতে হবে। আমরা এটা মাথায় রাখি না, আমরা মনে করি গাড়িটি কিনে ফেললাম, তারপর এমন খরচ কি। পরবর্তীতে দেখা যায় যে এই ধরনের বাড়তি খরচের কারণে আপনার উপর একটা মারাত্মক চাপ তৈরি হয়, আর এর ফলে অনেকেই বাধ্য হয়ে বিরক্ত হয়ে গাড়ি কিন্তু বিক্রি করে দেন। সুতরাং এই চেকলিস্টটি অবশ্যই মনে রাখবেন। গাড়ি কেনার 7 নাম্বার যে চেকলিস্ট বা নিয়ম, সেটি হলো লোন টেনিউর, অর্থাৎ লোনের মেয়াদ। আপনি যদি লোন নিয়ে গাড়ি কেনেন, তাহলে আপনাকে সেই লোনের মেয়াদটি দেখতে হবে। আপনাকে বেশিরভাগ সময় অফার করা হবে যে স্যার আপনি 10 বছরের ইএমআই করিয়ে নেন। এটা যদি করেন, মনের ভুলেও যদি এটা করেন, তাহলে আপনি কিন্তু মারাত্মক ফাঁদে ফেসে যাবেন। আপনার ওই যে বললাম 15 লাখ টাকার গাড়ি আপনার 25 লাখ টাকা হয়ে যাবে, কারণ ইন্টারেস্ট আপনার ব্যান্ড বাজিয়ে দেবে। তাই মনের ভুলেও এই ফাঁদে জড়াবেন না। গাড়ি কেনা লোন টেনিউর সর্বোচ্চ 4 থেকে 5 বছর হতে পারে। সবচেয়ে বেস্ট হয় যদি 3 বছরের ফিনান্সিং আপনি করাতে পারেন, তাহলে আপনি সবচেয়ে সেফ থাকবেন। সুতরাং গাড়ি কেনার এই চেকলিস্টটি অবশ্যই মনে রাখবেন। গাড়ি কেনার 8 নাম্বার যে চেকলিস্ট, সেটি হলো আপনাকে অবশ্যই আপনার হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স রয়েছে কি না এটি চেক করে নিতে হবে। দেখুন, এটি শুনলে আপনারা বিরক্ত হন, কিন্তু সমস্যায় যদি একবার পড়েন, তাহলে আপনার গাড়ি তো বিক্রি করতেই হবে, আপনার বাড়ি, সম্পদ, স্বর্ণ সব কিছু বিক্রি করতে হবে। বড় ধরনের একটা অসুস্থতা এলে মুহূর্তেই আপনি গরিব হয়ে যাবেন। সুতরাং আমার অনুরোধ হলো, এই চেকলিস্টটি সর্বশেষ হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি আপনার নিজের এবং পরিবারের একটি হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই করিয়ে নেবেন। তাতে হবে কি, বড় ধরনের অসুস্থতা আসলে আপনার ওই গাড়ির উপর বা আপনার ফিনান্সিয়াল লাইফের উপর তেমন কোনো চাপ তৈরি হবে না। সুতরাং এই চেকলিস্টটি অবশ্যই মনে রাখবেন। এখন অনেকে বলবেন যে এই 8টি রুল মেনে, এই যে 8টি রুল নিয়ে আলোচনা করলাম বা চেকলিস্ট, এগুলো মানলে তো আমি জীবনে গাড়ি কিনতে পারবো না। আরে ভাই, গাড়ি আপনাকে কিনতে হবে কেন? কোটি কোটি মানুষ গাড়ি ছাড়া চলছে, তাদের জীবনযাপন দিব্যি স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। তাহলে আপনাকে গাড়ি কেনার জন্য কে দিব্যি দিয়েছে? আপনি যতক্ষণে যোগ্য না হবেন, এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল না করবেন, ততক্ষণে আপনি গাড়ি কেনার যোগ্য না রে ভাই, ফিট না। তারপরে যদি আপনি জোর করে গাড়ি কেনেন, তাহলে ওই যে বললাম, দীর্ঘমেয়াদী লোনের জালে জড়িয়ে যেতে হবে, গরিব হয়ে যেতে হবে, কার আপনার জন্য হাহাকার হয়ে যাবে, আর আনন্দের বিষয় থাকবে না। সুতরাং সাধু সাবধান। গাড়ি কেনার আগে এই 8টি চেকলিস্ট অবশ্যই বা এই 8টি রুল অবশ্যই পালন করে তারপরে গাড়ি কিনবেন। আজকের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের মতামত থাকে, দয়া করে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।